আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঠিক আছিস তো বোন? গলা এমন শোনাচ্ছে কেন? ভাইয়া, আমাদের কালো অতীত সামনে আসতে চলেছে। আমাদের সেই কালো অতীতের সম্মুখীন হতে হবে এত বছর পর আবার। কেন ভাইয়া? ওয়াজ উঠে দাঁড়ালো। মৌ রুমে আসায় সেই ইশারায় আসছি বলে বাহিরের দিকে বেরিয়ে এলো। আলতো গলায় বলল, কি হয়েছে? ভাইয়া, এর আগে আমার ফোনে একটা মেসেজ আর কল এসেছিল। কেউ বলেছিল সে ফিরে এসছে, বদলা নেবে, কাউকে ছাড়বে না। আজ যে ঘটনা ঘটলো এটার পর আর আমি চুপ থাকতে পারলাম না। ওয়াজ চোখে মুখে বিস্ময় ফুটিয়ে জানতে চাইল, কি ঘটেছে? আমাকে আগে কেন বলোনি তুমি? আর কেউ এসব জানে? ফারাজকে বলছে? বেলা চাপা গলায় বলল, না, কেউ জানে না। কিছুক্ষণ আগে আমি ব্যালকনিতে বসেছিলাম, হঠাৎ একটা পাথর এসে আমার কপালে লাগে। মেঝের দিকে তাকিয়ে দেখি কাগজে মোড়ানো পাথর। খুলে দেখি সেখানে লেখা আমাদের দুজনের মধ্যে 2 মাসের মধ্যে কেউ মারা যাবে। বাইরের দিকে তাকিয়ে আমি কাউকে দেখেছি ভাইয়া। আমি স্পষ্ট না দেখলেও বুঝেছি সেটা লম্বা চওড়া দেহের কোনো পুরুষ ছিল। ভাইয়া, আমার চিন্তা হচ্ছে। ভাবনায় পড়ে গেল ওয়াজ। দাঁত দিয়ে নখ কেটে থুতু করে ফেলে বলল, নাম্বার আমাকে পাঠাও। আর তুমি একদম চিন্তা করবে না। মানুষ ভয় দেখিয়ে তখনই সফল হয় যখন ভয় দেখানোর ব্যক্তি ভয় পায়। নিজেকে শান্ত করো। এসব নিয়ে তুমি একদম ভেবো না। আমি সব দেখছি। সাদমানকে দিয়ে খোঁজ নিচ্ছি। বেলা ওয়াজকে 2টা নাম্বারই পাঠিয়ে দিল। সারা রুম পায়চারি করছে সে। কিছুতেই মাথা থেকে যাচ্ছে না ঘটনাগুলো। কপালটাও একটু ব্যথা করছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ হতেই বুকটা কেঁপে ওঠে বেলার। মনে পড়ে ফারাজের আসার কথা এখন। বুকে হাত দিয়ে নিজেকে ধাতস্থ করে নিল সে। ফারাজকে কিছু বুঝতে দেওয়া চলবে না। ডিভোর্সি মেয়েকে হয়তো কোনোভাবে ভালোবেসে বিয়ে করা সম্ভব, কিন্তু তার অতীতে সবটা সামনে এলে সংসার আদৌ টিকবে তো? ভেতর থেকে আরেকটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বেলার। শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নিল সে। মনে মনে সিদ্ধান্ত নিল, সেবার যা করেছিল এবার প্রয়োজন ভাই বা নিজেকে বাঁচাতে আরও একবার কোনো এক নর্দমার্কেটকে শেষ করবে সে। অতীতের রূপে আবারও ফিরে যাবে সে। দুনিয়া ভালো মানুষকে কদর করে না। খারাপ হয়ে যদি নিজেকে রক্ষা করা যায়, অন্য চোখে ভয় দেখা যায়, তবে সেরকম খারাপ হওয়া দোষের কিছু না ভেবেই মৃদু হাসল বেলা। বেলার প্রচণ্ড মাথা ব্যথা করছে। অনেকদিন স্ট্রেস ফ্রি থাকার পর আজ হঠাৎ এত চিন্তা মাথায় চেপে বসেছে। সব কিছু যেন অসহ্যকর লাগছে তার। ফারাজ এসে ফ্রেশ হতে ঢুকেছে। বেলা ফোনটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে। বিছানায় বসে আছে সে। কি হবে এরপর সেটাই চিন্তা করছে। কে হতে পারে লোকটি? এই চিন্তা তার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। প্রচণ্ড মাথা ব্যথায় মনে হচ্ছে এখনই মাথার এবং ঘাড়ের শিরা উপশিরা ছেড়ে যাবে। বারবার কপালের পাশে ঘষছে সে। দরজায় খট করে আওয়াজ হতেই সেদিকে তাকালো বেলা। ফারাজ ফ্রেশ হয়ে বেরিয়েছে। বেলাকে চুপচাপ বসে থাকতে দেখল সে। মুখে হাসি নেই। বেলার মলিন মুখ দেখে বলল, বেলা হাসার চেষ্টা করলো। হাসি ভেতর থেকে আসছে না। প্রাণোচ্ছল হাসিটা কেমন জোরপূর্বক হাসিতেই রূপ নিয়েছে। বেলা বলল, কিছু হয়নি তো, এমনি একটু মাথা ব্যথা অনুভব করছি। মনে হচ্ছে কপালের রগটা ছিঁড়ে যাবে। ফারাজ চকিতে এগিয়ে এলো বেলার দিকে। পাশে বসলো। মাথায় হাত রেখে বলল, প্রচণ্ড ব্যথা করছে? বেলা হেসে চোখ মাথা নাড়ল। বলল, সত্যি বলতে সহ্য করতে পারছি না, কান্না পাচ্ছে। বেলার কথা শুনে ফারাজের মুখ মলিন হয়ে গেল। বেলার থেকে একটু দূরে সরে বসলো। বলল, আমার কোলে মাথা রাখো। খেয়েছো কিছু? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম। নরম গলায় বলল বেলা। চোখ দুটো লাল হয়ে গেছে তার। একটু পর হয়তো টপ টপ করে পানি ঝরবে। ফারাজ বলল, কোলে মাথা রেখে একটু শো, আমি মাথা টিপে দেই। একটু ভালো লাগলে দেন খাবার খেয়ে মাথা ব্যথার জন্য একটা ওষুধ খেয়ে নিলে ঠিক হয়ে যাবে হয়তো। আপনি আমাকে ওষুধটাই দিন, খেলে ঠিক হয়ে যাবে। আমি মাথা টিপে দিতে পারি না আমার বউয়ের। বেলা আমতা আমতা করে বলল, সেটা কেমন দেখায় না? লাগবে না আমার। কেমন দেখায়? খারাপ দেখায়। বর বউয়ের মাথা টিপে দেয়, এটা বাইরের কেউ জানলে কি বলবে? কে জানবে? ঘরের কথা বাইরে কেন যাবে? শুধু মাথা কেন, তোমার পা ব্যথা করলে আমি পাও টিপে দিতে পারবো। ওয়াজিহা,
আমার ভালোবাসার মানুষের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তোমার আগে সব দুঃখ সব কষ্ট আমাকে যেন ছুঁয়ে যায়, আমি তো সেই প্রত্যাশাই করি। পুরুষ মানুষের এত কিছু করতে নেই, লোকে বউ পাগল বলবে, বুঝেছেন? ফারাজ বেলাকে টেনে নিজের কোলে শুইয়ে দিল। বেলার দিকে তাকিয়ে বলল, বর বাইরে থেকে আসলে বউ দৌড়ে হাত থেকে ব্যাগটা নিয়ে যথাস্থানে রেখে দিতে পারে, প্রয়োজনীয় সব কিছু করে দিতে পারে। তাহলে বউয়ের মাথা আর পা ব্যথা করলে মাথার পা কেন টিপে দিতে পারবে না? যে পুরুষ নিজের নারীর পায়ে হাত দিতে গেলে সম্মান মাথা চারা দিয়ে ওঠে, সে পুরুষকে কাপুরুষ বলা যেতেই পারে। নারীর পায়ে হাত দিলে সম্মানহানি হয় না, বোঝাপড়াটা স্ট্রং হয়, একে অপরের প্রতি নির্ভরতা বাড়ে। বেলা আর কিছু বলল না। ফারাজ মাথা টিপে দিতে শুরু করলো। বেলা চোখ বন্ধ করে নিল। শান্তি অনুভব করতে শুরু করলো সে। বেলার ঘুম ভাঙতে ভাঙতে সকাল 8:30। ঘুম ভাঙতে ঘরের দিকে চোখ দেখতেই আঁতকে উঠল সে। বুকটা কেঁপে উঠল। এত দেরি হলো কিভাবে কিছুই বুঝতে পারছে না। তাড়াতাড়ি করে বিছানা থেকে নামলো। পায়ের জুতোটা পরে বাইরের দিকে আসতেই রান্নাঘরে ফারাজকে এবং মুহিব সাহেবকে দেখল সে। ফারাজকে কিছু বলে মুহিব সাহেব বাইরে বেরিয়ে গেলেন। বেলা ধীরে ধীরে রান্নাঘরের দিকে পা বাড়ালো। যাওয়ার পথে শাশুড়ির রুমের দিকে একটু উঁকি দিল সে। দেখলো ফাহমিদা বেগম কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত। সুযোগ পেয়ে বেলা রান্নাঘরে চলে গেল। ফারাজ চা বানাতে ব্যস্ত। বেলাকে দেখে বলল, এখন কেমন লাগছে তোমার? বেলা মুখ কমলা করে বলল, আপনি আমাকে ডাকেননি কেন? আমি এত বেলা অবধি ঘুমোচ্ছি, এই বিষয়টা কেমন দেখালো? মা কি ভাবলো? ফারাজ বেশ স্বাভাবিক গলায় বলল, মাকে বলেছি রাতে মাথা ব্যথার জন্য ঘুমোতে পারেনি ঠিক মতো, মা কিছু মনে করবে না। আপনি হাসপাতালে যাবেন না? না, আজ ছুটি নিয়েছি। বেলা অবাক হলো। জিজ্ঞেস করলো, ছুটি কেন নিয়েছেন? আপনারও শরীর খারাপ লাগছে? ফারাজ চায়ের কাপে চা ঢেলে বেলার কানের কাছে মুখ নিয়ে বলল, আজ বউকে সময় দিব তাই ছুটি নিয়েছি। বিয়ে হলো কিন্তু বউ তো আমাকে কাছেই পাচ্ছে না, বউ কিছু বলছেও না, তাই আইন এবার নিজের হাতে তুলে নিয়েছি। বেলা মৃদু হাসল। সহসে বলল, আপনিও না? আমি যাই, ফ্রেশ হই। যাও, আম্মাকে চা দিয়ে আমি আসছি। চা খাবে তো তাই না? বরের হাতের চা মিস করতে চাই না। ফারাজ হাসল। বেলা সেখানে আর দেরি না করে সোজা রুমের দিকে চলে গেল। ফারাজ নিজের কাজে আবারও ব্যস্ত হয়ে পড়ল। নীরা আর মৌ দুজন বসে বসে নাস্তা করছিল। আজ থেকে নীরা সাদমানের মায়ের শোরুমে চপে জয়েন করবে। সকাল সকাল যেতে হবে সেখানে। মৌকে খোশ মেজাজে দেখে নীরা মিটিমিটি হাসল। নীরা আগ্রহ দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, ভাবি, কিছু হয়েছে? আজ একটু বেশি খুশি খুশি লাগছে আপনাকে। মৌ ঠোঁট টিপে হাসল। চুল কানের পেছনে গুজে বলল, বিকেলে বাসায় আসো, তারপর বলবো। হাসছেন যেহেতু, তাহলে আনন্দের কোনো সংবাদ? যেটা ভাবার ভাবো, আমি এখন তোমাকে কিছুই বলবো না। বাসায় ফিরে এসো, তারপর বলবো। ঠিক আছে, বাসায় ফিরেই শুনবো। কিন্তু কথা হচ্ছে, আমার আজ প্রথম দিন, কিন্তু আজ কাজে মন বসবে না। না বসলেও চাকরি যাবে না, সমস্যা নেই। নীরা উঠল। তার নাস্তা করা শেষ হয়েছে। বেসিনে হাত ধুতে ধুতে বলল, আমি কিন্তু বাসা নিচ্ছি ভাবি। বাসা না, শোরুমের ওখানে একটা মেস আছে, সিট আছে, তাই ভেবেছি ওখানে শিফট করব। মৌ ভ্রু কুচকালো। সাগ্রহে শুধালো, তুমি এখানে থাকবে না? কাছাকাছিই তো থাকবো, 2-1 দিন পর পর এসে ঘুরে যাব। আমি ভাইয়াকে বলেছি, ভাইয়া রাজি হয়েছে। ঠিক আছে, যেটা ভালো হয় করো। 2 দিন এসে থাকবে, মায়ায় বেঁধে আবার উড়াল দেবে। নীরা মৃদু হেসে বলল, মাঝে মাঝে এসে জ্বালাবো কিন্তু ভাবি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। নীরা সকাল সকাল তৈরি হয়েছিল। নাস্তা শেষ করেই নিজের সাইড ব্যাগটা নিয়ে মৌয়ের কাছে এসে দাঁড়ালো। মৃদু হেসে বলল, দোয়া করবেন ভাবি, আসছি। মৌ উঠে দাঁড়ালো। দুজনে দরজার দিকে এগোতে থাকলো। মৌ নীরার গালে হাত রেখে বলল, মিষ্টি মেয়েটার সব কিছু ভালো হোক, বিকেলে জলদি চলে এসো। নীরা হেসে মাথা ঝাঁকালো। মৌকে মুহূর্তে কয়েকের জন্য জড়িয়ে ধরে চাপার শ্বাস ফেলে বেরিয়ে গেল সে। মৌ নীরা যাওয়ার দিকে চেয়ে রইল। নীরা চলে যেতেই মৌ দরজা আটকে দেবে, তখনই সেই দিক থেকে আওয়াজ এলো, দরজা আটকেও না, আমি চলে এসেছি। মৌ সিঁড়ির দিকে তাকাতেই ওয়াহাজকে দেখতে পেল। ওয়াহাজ তারা পায়ে উপরে উঠে এলো। ভেতরে ঢুকে নিজেই দরজা লাগিয়ে দিল। ওয়াহাজের হাতে লাল রঙের 4টে গোলাপ। মৌ মুচকি এসে বলল,
ফুল? ওয়াজ ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তোমার জন্য নিয়ে এলাম। রাস্তার পাশে এক পিচ্ছি ফুল বিক্রি করছিল, ভাবলাম তোমার জন্য নিয়ে আসি। বউদের ফুল দিলে তারা খুশি হয়। মৌ ফুলগুলো নিয়ে বলল, বুঝলে কিভাবে? কয়টা বউ পেলেছো? সব কিছু জানতে প্র্যাকটিক্যাল হতে হয় নাকি? মৌ ওয়াজের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে নাস্তা করে নেবে, চলো। আগে শুনবো। মৌ হেসেই রুমে চলে এলো। একটা বক্স থেকে প্রেগনেন্সি কিট বের করে নিয়ে এসে ওয়াজের সামনে ধরল। ওয়াজ কিটটা হাতে নিয়ে এক হাতে মুখ চেপে হাসলো। হাসতে হাসতেই বলে উঠল, কি, আমি বাবা হতে চলেছি? নীরা সময়ের মধ্যে শোরুমে চলে এসেছে। কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে তাকে, তবে কেউ প্রথম প্রথম এই কাজ পরিপক্কতার সাথে করতে পারে না। তাই পুরনো একজন সব সময় নীরার আশপাশে আছে। শোরুমের ভেতরটা সুন্দর, বাইরটাও সুন্দর, জায়গা ভালো পজিশনে হওয়ায় কাস্টমারও কিছুক্ষণ পরপরই আসছে। এখানে যারা আছে সবাই খুব মিশুক ধরনের। এত এত ভালোর মাঝেও নীরার ভালো লাগছে না, অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে এখনই হয়তো দম আটকে যাবে বা অজ্ঞান হয়ে যাবে। মাথা ঘুরছে তার, চোখ বন্ধ হয়ে আসছে, চারপাশ কেমন অন্ধকার লাগছে। মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলতেই পাশের মেয়েটা খেয়াল করলো নীরা অসুস্থ হয়ে পড়েছে। নীরা পড়ে যাবে তখনই মেয়েটা তাকে ধরে নিল, বসিয়ে দিল চেয়ারে। নীরা পানি চাইলে মেয়েটা বোতল হাতে ধরিয়ে দিল। তোমার খারাপ লাগছে? আসলে আমার মাথা ঘোরাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। ম্যামের থেকে ছুটি চাইলে কি দেবেন? আমি জানি না কেন এমন হচ্ছে। গাড়িতে তুলে দিব? আমি আন্টিকে বলে দিব? খুব উপকার হতো। আচ্ছা, তুমি একটু রেস্ট নাও, শরীর একটু ভালো হলে আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। কেমন লাগছে আপনার, নীরা? বলতে বলতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো সাদমান। নীরার পাশের মেয়েটা এগিয়ে এসে বলল, স্যার, নীলা একটু অসুস্থ, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। কি বলছেন? নীরার দিকে এগিয়ে এলো সাদমান, কপালে হাত ঠেকিয়ে বলল, কই, জ্বর নেই তো? নীরা সাদমানের দিকে মুখ উঁচু করে তাকালো, শান্ত গলায় বলল, আমাকে বাড়ি পৌঁছে দেবেন একটু? হ্যাঁ, কিন্তু অসুস্থ, তাহলে এখানে আসতে গেলেন কেন? অসুস্থ ছিলাম না, এখানে এসে মিনিট 15 হলো খারাপ লাগছিল। আচ্ছা, আপনার ব্যাগটা নিয়ে বাইরে আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। সাদমান বাইরে যেতেই নীরা ঘড়িতে সময় দেখল 10টা বাজতে চলেছে। তার মানে মৌ এখনই রান্নার জন্য রান্নাঘরে যায়নি। তবু চিন্তা হচ্ছে তার। সে বেশ বুঝতে পারছে অতিরিক্ত চিন্তার কারণেই তার এমন অস্বস্তি হচ্ছে। ব্যাগটা নিয়ে মেয়েটার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল নীরা। যে করেই হোক আজকে দুর্ঘটনা আটকাতেই হবে তার। মনুষ্যত্ব জলাঞ্জলি দিতে সে পারবে না। ফারাজ আর বেলা তৈরি হয়ে নিচ্ছে। ওয়াজ কিছুক্ষণ আগে কল করেছিল, তাদের এক্ষুনি যেতে বলেছে। কারণ প্রথমে ওয়াজ জানাতে চায়নি, কিন্তু বেলার জোর জবরদস্তির কাছে সে হেরে গিয়ে বলে দিয়েছে বেলা ফুপি হতে চলেছে। বেলার সে কি আনন্দ! সে সাথে সাথে ফাহমিদা বেগম এবং মুহিব সাহেবকে জানিয়েছে। বলেছে সে এখনই গিয়ে দেখা করতে চায় ময়ের সাথে। ফাহমিদা বেগম আর আপত্তি করেনি, তিনি বেলা আর ফারাজকে যে দেখা করে আসতে বলেছেন। দুজন তৈরি হচ্ছিল, এমন সময় ফাহমিদা বেগম দরজায় এসে জিজ্ঞেস করলেন, ফারাজ, মৌয়ের বাসায় যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবি, খালি হাতে যেন না যাস, মামা হচ্ছিস কিন্তু। ফারাজ মৃদু হেসে বলল, ওসব তোমাকে ভাবতে হবে না আম্মা। টাকা আছে কাছে, আমি দেব কিছু? আম্মা, ডাক্তার আমি, বেকার না আলহামদুলিল্লাহ, আমার কাছে যথেষ্ট আছে, তুমি চিন্তা করো না। ফাহমিদা বেগম চলে যেতেই বেলা বলে উঠল, কত টাকা আছে আপনার কাছে? ফারাজ বেলার কাছে এগিয়ে গিয়ে চোখে চোখ রেখে বলল, কত চাই তোমার? বেলা মৃদু হেসে বলল, কত আছে সেটা না জেনে কিভাবে পরিমাণটা বলি? চেম্বারে যে পরিমাণ রোগী আসে সেটা পাশে 3-4টা মিলেও ওরকম রোগী পায় না। অন্যান্যদের চেয়ে টাকা কম রাখি, চিকিৎসা ভালো দেই, আর এই জন্য আমার ওখানে বেশি ঝোঁক সবার। সেই হিসেবে একদিনের উপার্জনে তোমার এই ছোট্ট হাত ভর্তি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমি তবে স্বর্ণ ছাড়াও বাড়িতে যাব না। বেলার কথায় মুচকি আসলো ফারাজ। বেলার গালে হাত রেখে বলল, মাত্র তো খবর শুনলে, এখনই স্বর্ণ দিয়ে কি করবে? ভাবি এত ভালো খবর দিল, ভাবির পাওনা এটা। ঠিক আছে, বউ যেটা বলবে সেটাই হবে, তবে তার আগে আমার কিছু চাই।
বেলা ভ্রু কুচকে জানতে চাইল। কি? ফারাজ মাথা বাঁকা করে গাল এগিয়ে দিয়ে বলল, গালে একটা চুমো। বেলা হাত দিয়ে ফারাজের গাল সরিয়ে দিয়ে ফিক করে হেসে ফেলল। হেসে বলল, বাসায় এসে পড়ে দিব, এখন চলুন, আমার তর্স হয়েছে না। বাসা কাছাকাছি হওয়ায় খুব বেশি দেরি হলো না মৌদের বাসা পৌঁছাতে। নিজেদের বাসা থেকে বেরিয়ে আগে স্বর্ণের দোকানে গিয়েছিল তারা। সুন্দর একটা রিং পছন্দ করে মৌর জন্য নিয়েছে। সেখান থেকে সারা রাস্তা বেলা নিজের মনে হেসেছে। ফারাজ ড্রাইভ করার পাশাপাশি গ্লাসের দিকে তাকিয়ে বেলাকে দেখেছে সে। গাড়ি বাসার সামনে এসে থামতেই বেলা নামার জন্য নড়তেই ফারাজ বলে উঠল, এখনই নেবো না, গাড়ি ভেতরে রাখবো। বেলা চুপচাপ বসে রইল। গেট খুললে ফারাজ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলো। গাড়ি থামতেই বেলা আর এক মুহূর্ত দেরি করলো না। নেমে সোজা ফ্ল্যাটের দিকে রওনা দিল। সিঁড়ি বেয়ে সোজা ফ্ল্যাটের সামনে উপস্থিত হলো। ফারাজ এসে পাশে দাঁড়াতেই বেল চাপল বেলা। ওয়াজ এসে দরজা খুলতেই বোনের হাসি মুখ দেখে মুখে হাসি ফুটল ওয়াজেরও। দুজনকে ভেতরে আসতে বলল সে। বেলা সোজা গিয়ে মৌকে জড়িয়ে ধরল। আজ তার খুশির দিন। কতদিন কোনো ছোট বাচ্চার আগমনী বার্তা পায়নি সে। ছোট ছোট আঙ্গুল ছুঁয়ে দেখা হয় না। ছোট নরম ঠোঁট নিজের গালে ঠেকিয়ে চোখ বন্ধ করে আদর অনুভব করা হয় না। কি ভালো খবর দিলে ভাবি, বলেই আরেকবার জড়িয়ে ধরল বেলা। আবার বলে উঠল, শোনো, এখন থেকে সাবধানে থাকবে। বাসার কোনো কাজ তোমার করতে হবে না। কাজের লোক রেখে দাও একটা, 24 ঘন্টা যেন বাসায় থাকে। বাসার সব কাজের পাশাপাশি সে যেন তোমার খেয়াল রাখে। ওয়াজের দিকে তাকিয়ে আবারও বলল, ভাইয়া, তুমি তো সব সময় বাসায় থাকো না। নীরাও চাকরি পেয়েছে, সারাদিন বাইরে থাকবো। ভাবি শুধু একা বাসায় থাকবে। তুমি একজন মহিলা জোগাড় করো, ভাবিকে একা বাসায় রেখো না। কোনো কাজ যেন সে একা না করে। মৌ হেসে বেলার চিবুকে হাত রেখে বলল, ফুপির দায়িত্ব এত তাড়াতাড়ি শুরু করতে চলে এসেছেন? অবশ্যই, ফুপি বলে কথা। বলে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ওর তো আর মায়ের বোন নেই, আমিই আছি। আমার দরদ অবশ্যই বেশি থাকবে। নীরাকে সাদমান অনেকক্ষণ আগেই বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে। বাসায় এসে খুশির খবরটা পেয়েছে সে নিজেও। এরপর থেকেই ময়ের আশেপাশে আছে সে। এত খুশির দিনেও মন থেকে ভয় কিছুতেই সরছে না তার। বারবার রান্নাঘরের দিকে দেখছে সে। বেশ কিছুক্ষণ আড্ডা চলল সবার। বেলা নীরার পাশেই বসেছিল এতক্ষণ। বেলাকে উঠতে দেখেই নীরা তড়িৎ গতিতে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ আপু? কোথাও না, একটু ওয়াশরুম থেকে আসছি। নীরা আর কিছু বলল না। বেলা বেরিয়ে গেল। নীরার বুক কাঁপছে। কে রান্নাঘরে যাবে আর একটা অঘটন ঘটবে সেটা ভাবতেই আবারও খারাপ লাগতে শুরু করেছে তার। এদিকে তার হাতের ফোনটা বারবার বাজছে। কেউ কল করছে তাকে। আলো জ্বলছে আবার বন্ধ হচ্ছে। মিনিট কয়েক পর বেলা দরজার সামনে এসে বলল, তোমরা সবাই বসো, আমি চা করে আনছি। চা খেতে ইচ্ছে করছে। বেলার কথা কানে পৌঁছাতেই চকিতে দাঁড়িয়ে গেল নীরা। কেঁপে উঠল বুক। বলল, আপু তুমি বসো না প্লিজ, আমি চা করে আনছি। বেলা সিরিয়াস মুডে বলল, তুমি গল্প করো, আমি আসছি, বেশি সময় লাগবে না। নীরা শ্বাস টানল। কারো ক্ষতি সে করতে পারবে না, এতে যা হওয়ার হোক। কারো কথার ভালো মানুষগুলো ক্ষতি সে করতে পারবে না। সে সিদ্ধান্ত নিল রান্নাঘরে সে যাবে। প্রয়োজনে নিজের কিছু হয়ে যাক, তবু এই মানুষগুলোর ক্ষতি সে করবে না। নীরা এগিয়ে গেল। বেলাকে হাত ধরে টেনে রুমে নিয়ে এলো। তুমি এখানে বসো, আজ আমি চা করব। আর কোনো কথা না আপু? বেলা আর কিচ্ছু বলল না। মৃদু হেসে নীরার গালে হাত রেখে ইশারায় নীরাকেই যেতে বলল। নীরা ধীর পায়ে রান্নাঘরে গেল। সিলিন্ডারের দিকে তাকাতেই তার দম আটকে আসছে। ওটায় হাত দিলেই যে বিস্ফোরণ ঘটবে আর তারপর নীরার বিদায় নিবে এই পৃথিবী থেকে। হাত পা কাঁপছে তার। কাঁপা কাঁপা হাতে পাতিলে পানি নিয়ে চুলায় বসালো। চোখ বন্ধ করে বুকে বাম হাত চেপে ডান হাত দিয়ে সিলিন্ডারে গ্যাস লাইনের সার্কিট অন করলো। মনে হলো এখনই সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু সে বুঝলো কিছুই হলো না। চোখ খুলতেই পাশে ওয়াহাজকে দেখে চোখ বড় বড় হয়ে গেল তার। আমতা করে বলল, বা ভাইয়া আপনি? ওয়াহাজ কঠোর মেজাজে শুধালো, কে তুমি? কে পাঠিয়েছে তোমাকে? নীরা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। ওয়াহাজ আবারও বলল, তুমি হয়তো আমার সম্পর্কে জানো না। ওয়াহাজকে না জেনেই তার ক্ষতি করতে এসেছো। আমার বাড়িতে আমার মানুষদেরই মারার প্ল্যান। সাহস আছে বটে।
নীরা এতক্ষণে রান্নাঘরের বাইরে একবার দেখে দুই হাত একসাথে করে অনুনয়ের স্বরে বলল, ভাইয়া প্লিজ সবার সামনে আমাকে খারাপ বানাবেন না। আমি কারো ক্ষতি করব না বলে নিজেই রান্নাঘরে চলে এসেছি, গেলে আমার প্রাণই যেত। তোমার আগে রান্নাঘরে এসেছিলাম আমি। সিলিন্ডারের অবস্থা খারাপ দেখে সন্দেহ হয়। ক্যামেরার ফুটেজ দেখে মিস্ত্রি এনে ঠিক করে নিয়েছি। তুমি হয়তো বুঝতে পারোনি, পুরো বাড়িতে লুকোনো ক্যামেরা লাগানো। তুমি আসার পর তিনি তোমার আড়ালে লাগানো হয়েছে। বাড়িতে থাকি না সব সময়। এখানে কি হচ্ছে না হচ্ছে সব ফোনে দেখতে হতো। সাদমান সব। ওয়াসকে কথা শেষ করতে না দিয়ে বলে উঠল, আপনারা দুজনেই জানেনই সব। হ্যাঁ, সাদমানকে আমি বলেছিলাম তোমাকে এখানে রাখতে। তোমার কি মনে হয় যে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার সে ভালোভাবে না জেনে একজন অপরিচিত কাউকে কারো বাড়িতে তুলে দেবে? এবার বলো, এখানে কে পাঠিয়েছে? নীরা চুলা বন্ধ করলো, নরম স্বরে বলল, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমি রাতে সবকিছু বলি। ওয়াজ কঠোরভাবে বলল, আজকেই বাড়ি থেকে বেরিয়ে যাবে, মৌ আর ওয়াজিহাকে কিছু একটা বুঝিয়ে। শত্রুকে কাছে রাখতে নেই। শত্রু চোখের আড়ালে যতটা থাকবে ততটা শান্তি। চাতে আবার কিছু মেশানোর সাহস করবে না তো? তোমাকে বিশ্বাস করা যায় না। নীরা মৃদু হেসে বলল, ভয় নেই, কাউকে মারবো না। ওহাজ আর কিছু না বলে সাথে সাথে এই রুমে চলে গেল। বিকেলে সাদমান এলো ওহাজের বাসায়। ফারাজ আর বেলা দুপুরেই বাসায় ফিরে গিয়েছে। ওহাজ বেলাকে আগেই কিছু জানায়নি। সব কিছু পরিষ্কার হওয়ার আগে বোনের মাথায় আবার চিন্তা ঢুকিয়ে দিতে চায় না সে। ওহাজ আর মৌ একসাথেই বসেছিল। নীরা ছিল পাশের রুমে। সাদমানের গলা ওহাজের রুমে শুনে বুকটা কেঁপে উঠল নীরার। কল লিস্টের টপে থাকা ব্যক্তিটার নাম্বারে আবারও কল লাগালো। রিসিভ হতেই হ্যালো। ওপাশ থেকে ভরাট পুরুষালী গলায় কেউ গালি দিয়ে বলল, এই তোরে না কইছি এই নম্বরে কল দিবি না, তারপরেও কেন বাল ফেলাইতে এই নম্বরে কল দিয়েছস? জানের মায়া নাই তোর? নীরা শুকনো ঢোক গিলে বলল, আমি আপনার হয়ে আর কোনো কাজ করতে পারবো না। ওরা আমাকে সন্দেহ করেছে। বাসায় পুলিশ আসছে, হয়তো আমাকে নিয়ে যাবে। আমাকে অত্যাচার করেও লাভ হবে না। আমি আমার জান দিতে পারি, কিন্তু দয়া করে আমার ভিডিও ছাড়বেন না। আমি আপনার খবর কিছুতেই পুলিশে দেব না। লোকটা যেন তাতে দাঁত চেপে বলল, নিজের জানের ভয় থাকলে তুই এখনই বাড়ি থেকে পালা। এত সময় দিয়েছি, এটাকেও মারতে পারিস নাই তুই? এবার আমাকেই কিছু করতে হবে। আর তোর ভিডিও, তোর কথা ভুলে যা। তুই পুলিশকে কিছু বলার আগেই আমি ভিডিও নেটে ছেড়ে দিব। ভিডিও কি তোকে আগে পাঠিয়ে দিব? নীরার গলা ভারী হয়ে এলো। এতদিনে চাপা দুঃখ যেন এবার পেরিয়ে এলো। বলল, বাঁচতে দিন আমায় প্লিজ। কাজ শেষ করে বেরিয়ে আয়। যেভাবেই হোক পরিস্থিতি উল্টে দে, নইলে আমি কিছুর গ্যারান্টি দিতে পারছি না। মুখটা কেঁপে উঠল পুনরায়। ফোনের ওপাশ থেকে বন্দুকের আওয়াজ হতেই চিৎকার দিয়ে উঠল নীরা। হাত থেকে ফোনটা পড়ে গেল। পাশের ঘর থেকে সাদমান আর ওহাজ দৌড়ে আসে। পেছন পেছন ছুটে আসে মৌ। নীরাকে কাঁদতে দেখে সাদমান আর ওহাজ মুখ চাওয়াচাই করতে থাকে। সবাইকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের পানি মুছে নিল নীরা। সাদমান বলল, আমাকে প্লিজ বাঁচান। সাদমান এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি বলছেন? কে মারবে? এবার কি সব আড়াল করার জন্য নতুন ফাঁদ পেতেছেন? নীরা আরেক ধাপ এগিয়ে এলো সাদমানের দিকে। মুহূর্তেই নজর নামিয়ে নরম গলায় বলল, আমি তো নিজের জীবনটাই দিতে চাচ্ছিলাম, সেটাও হলো না। ভালো হতো আমি মরে গেলে, কিন্তু নিজের সম্ভ্রম হারাতে চাই না। ওহাজ সবকিছু পর্যবেক্ষণ করছিল তখন। মৌ এখনও কিছু বুঝে উঠতে পারেনি। ওহাজ মৌর দিকে তাকিয়ে বলল, তুমি একটু রুমে যাও, নীরার সাথে কথা আছে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ওয়াজ মৌয়ের দুই গালে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি চিন্তা করলে বাচ্চার উপর এফেক্ট পড়বে। প্লিজ এসব নিয়ে ভেবো না। মৌ ওয়াজের চোখে চোখ রেখে বলে উঠল, তুমি সবসময় কেন আমাকে আড়ালে রাখো? কেন জানতে দাও না? জীবনে ভালো থাকতে সব কিছু জানতে হয় না, জানার পরিমাণ বাড়লে অশান্তির সৃষ্টি হয়। মৌ চলে যেতে ওহাজ দরজার সিটকে নিয়ে আটকে দিল। নীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চারপাশে কোনো কিছু যেন সে শুনছে না। নীরাকে বসতে বলে সাদমান আর ওহাজও বসলো। দুজনকে বসতে দেখে নীরা ধপ করে বসে পড়ল। নিচু স্বরে বলল, আপনাদের কেউ মেরে ফেলতে উঠে পড়ে লেগেছে। আমাকে এর মাঝে কিভাবে জড়িয়ে নিয়েছে আল্লাহ জানে।
আমি আমার প্রাণের মায়া করি না, কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন নিজের সম্মানহানি সহ্য করতে পারবো না। সাদমান কঠোর গলায় বলল। কি হয়েছে স্পষ্ট করে বলুন তো। নীরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে ওয়াহাজের দিকে তাকালো, মাথা নিচু করে বলল, আমাকে বিষ দেবেন? আমাকে কেউ বাঁচতে দেবে না। এখন এত মানুষের চোখে খারাপ হয়ে বাঁচতেও ইচ্ছে করে না। ওয়াহাজ নীরার কথার উত্তরে কিছু না বলে শুধালো, কে তুমি? এখানে আমাদের ক্ষতি করতে কেন এসেছো? কি করেছি তোমার? নীরা হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে বলল, আপনারা আমাকে সন্দেহ করলে প্রথমেই কেন ধরেননি? কেন শুধু শুধু মায়ায় জড়ালেন? নীরা, আমি কিছু জিজ্ঞেস করেছি। আমি জানি না। কি জানো না? কে আমাকে পাঠিয়েছে? মানে? সাদমান পাশ থেকে বলে উঠল, সেদিনের ঘটনা মিথ্যে ছিল, যেদিন আপনি ফারাজের গাড়ির সামনে এসে পড়েছিলেন। নীরা উপর নিচ মাথা নাড়ল। সাদমান অবাক হলো না, কারণ কোনো কিছু ঘটানোর আগে এরকম কিছু অঘটন ঘটতেই পারে। সাদমান চোখ মুখ শক্ত করে বলল, ফোন দিন আপনার। নীরা সাদমানের দিকে তাকালো, নিজের ফোনটা সাদমানের হাতে দিল। সাদমান ফোনটা নিয়ে এটা ওটা চেক করতে থাকলো। ওয়াহাজ বলে উঠল, এক প্রশ্ন আমি তোমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আগাগোড়া সব বলো। নীরা শুকনো ঢোক গেলে বলল, আমার ওয়াশরুমের ভিডিও তার কাছে আছে। আমি জানি না এই অঘটনটা কিভাবে ঘটলো। বলেই কেঁদে ফেলল নীরা। সাদমান ফোনের ওপর থেকে চোখ শুয়ে নীরার দিকে তাকালো, বুঝলো চোখের এই পানি মিথ্যে হতে পারে না। ওয়াহাজ বলল, সত্যি বললে সাহায্য পাবে, আর মিথ্যে বললে সাজা, সিদ্ধান্ত তোমার। নীরা ফুপিয়ে উঠল, বলল, আমি ন্যাশনালে নতুন ভর্তি হয়েছি। যে বাসে উঠেছিলাম সেখানে এই ঘটনা ঘটেছিল। একদিন আমার ফোনে কল এলো, মেসেঞ্জার চেক করতে বলল। মেসেজ চেক করতে আমার নেগেটিভ ভিডিও পেলাম। আমাকে যা যা বলা হয়েছে বা হচ্ছে আমি সেগুলো করার চেষ্টা করে যাচ্ছি। আমাকে বলেছে আমি তার কথা মতো কাজ না করলে ভিডিও ভাইরাল করে দেবে। কি কি করেছো তুমি? নীরা মাথা নিচু করে বলল, ওনার কথা মতো এ বাড়িতে এসেছি। আপনাকে আর ওয়াজিহা আপুকে মারার কথা ছিল। জল শক্ত হলো ওয়াহাজের, কঠিন স্বরে বলল, কে সে? নাম জানি না। কিভাবে খুঁজে বের করব তাকে? জানি না, তবে তার নাম্বার এখানে আছে। তোমার কি মনে হয় এখনো তাকে এই নম্বরে পাওয়া যাবে? বলত লাগে। বেশ কিছুক্ষণ কথা চলল তিনজনের। এক পর্যায়ে নীরা বলে উঠল, রিমন নামে কেউ উপস্থিত আছে। একদিন কথায় কথায় বলেছিল আপনাকে ধ্বংস করতে না পারলে তার নাম রিমন নয়। ওয়াজ মনে করার চেষ্টা করলো। বেলার কথা অনুযায়ী অতীত ঘেটে কিছু মনে পড়তেই চোখ বড় বড় করে জোর গলায় বলে উঠল, রিমন। ওয়াজ রুম থেকে বেরিয়ে যেতেই নীরা সাদমানের দিকে তাকালো, মৃদু গলায় বলল, আমি আপনার ব্যবহারে অন্য কিছু বুঝেছিলাম। বুঝেও আমি নিজেকে আপনার কাছ থেকে দূরেই রেখেছিলাম। আপনার তালে তাল মেলায়নি। তবে আপনার আজকের ব্যবহারে মনে হচ্ছে সব কিছু মিথ্যে। ভাগ্যিস মন নরম হয়নি আমার। আপনার প্রতি মন নরম হলে তো আমি এতক্ষণে শেষ হয়ে যেতাম। কিছু মানুষের আসল রূপ জানলে মরে যেতে ইচ্ছে করে। আপনার এতদিনের ব্যবহার, আমাকে নিয়ে ভাবা, অন্যরকম অনুভূতির সৃষ্টি করার চেষ্টা সবকিছু মিথ্যে ছিল। সাদমান বেশ স্বাভাবিক গলায় বলল, সবকিছু ওয়াহাজ ভাইয়ের প্ল্যান ছিল। আপনার সবকিছু অভিনয় ছিল? জি, আপনার মতোই। আপনি বলেছিলেন গ্রাম থেকে সেই লোকের সাথে এসেছেন, লোককে জেলে রাখা হয়েছিল, জামিনও পেয়েছে হয়তো। সেরকম কোনো কেস না। বিস্ময়কর ব্যাপার হচ্ছে ফারাজের গাড়ির সামনে কিভাবে আসলেন? নীরা কিছুক্ষণ চুপ থেকে বলল, সব সময় সবকিছু নজরে আছে একজনের। তবে ওনার গাড়ির সামনেই যে পড়েছিলাম এটাও কল করে বলা হয়েছিল। সময় হিসেব করে বলে দিয়েছিল হয়তো। আমাকে যেভাবে বলেছে সেটাই করেছি। তার মানে সবাইকে আগে থেকেই চিনতেন? বলেই ভ্রু কুচকে তাকালো সাদমান। নীরা উপর নিচ মাথা নাড়ল। এবার সে জিজ্ঞেস করলো, আপনারা আমাকে সন্দেহ করে সেদিনই ধরেননি কেন? সন্দেহ আমি করিনি, করেছিল ওয়াহাজ ভাই। আপনার সব কথা তাৎক্ষণিকভাবে জানা যেত না। কেউ কেউ জান দিয়ে দেয় কিন্তু সত্য বলে না। আপনার সত্যটা জানতে সব রকম পারিবারিক ছোঁয়া দেওয়া হয়েছে। ভালো ব্যবহার, ভালোবাসা, সাহায্য সব কিছু দিয়ে আপনার এই রূপটা বের করে আনা হয়েছে। বিশেষ করে আমার করা ব্যবহার আপনাকে বাধ্য করেছে, যেখানে সবাই আপনাকে বিশ্বাস করে নিয়েছে। আমি আপনার প্রতি কঠোরতা প্রকাশ করলে আপনি সচেতন হতেন, ভুল করতেন না। এই যে ব্লাস্ট করে
ভাবিকে মারার কথা ভেবেছিলেন, কিন্তু সেটা করতে পারেননি। মানুষের ভালো ব্যবহার অনেক কিছু বদলে দিতে পারে। সাদমান একটু থেমে আবারও বলল, সেদিন আপনার ফোনে কিছু পাওয়া যায়নি কেন? কারণ কম দামি বাটন ফোন দিয়ে যোগাযোগ হতো। আপনি উপস্থিত হওয়ার আগেই সেটা পাশের নালাতে ফেলে দিয়েছিলাম। কাঁচা খেলোয়াড় নয় তাহলে যে আপনাকে পাঠিয়েছে? নীরা সাদমানের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, আপনার অন্তত পুলিশ না হয়ে অভিনেতা হতে হতো। দারুণ অভিনয় করেছেন আপনি। যে কেউ আপনার অভিনয়ে ডুবে মরতো। আমি একটুও ধরতে পারলাম না। কি অভিনয় আপনার! খুনের চেষ্টার জন্য আপনাকে গ্রেফতার করা হবে হয়তো। ফাঁসি চাই প্লিজ। এত অমানুষের মাঝে আর বাঁচতে ইচ্ছে করছে না। বেঁচে থাকলে ভয়, লজ্জা, অপরাধবোধ সব কিছু নিয়েই বাঁচতে হবে। সেটা পারবো না আমি। সেটাকে বেঁচে থাকাও বলে না। নীরা একটু থেমে বলল, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম। অন্যদের মতো ভালো ব্যবহারটুকুই করতেন। এত বেশি ভালো হওয়ার প্রয়োজন ছিল না। একটা কথা বারবার বলবেন না নীরা। বলার সুযোগ করে দিয়েছেন তো। কই, অন্য কাউকে তো কিছু বলছি না। আপনার কথা, আপনার তাকানো, আপনার হাসি সবকিছু ভিন্ন ছিল। প্রেমে পড়েছেন? অসম্ভব কিছু। খুন করতে এসে প্রেমে পড়া ভালো দেখায়?